শেখ হাসিনার আমলে একচেটিয়া মিডিয়াতে নিয়ন্ত্রণ করেছে, তারা এখনো আছে, তারা কিছুদিনের জন্য চুপচাপ আছে। আগামী কিছুদিনের মধ্যেই তাদের আসল চেহারা উন্মোচিত হবে। তখন এদেরকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হবে না। তারেক রহমানের সরকারকে বরং ওরাই নিয়ন্ত্রণ করবে কিছুদিন পর। বাংলাদেশে আসার মতো সিদ্ধান্ত নেওয়া এত বড় ভুল উনি করবে বলে আমার মনে হয় না। মানে ওনার জন্য বলি, আমরা চাই আসুক, কিন্তু উনি মনে হয় না এই ভুল কখনোই করবেন। তৎকালীন সময় যারা ছিল ঠিক তারা এখনো আছে, এই দুঃখ আমি কার কাছে বলি। তারা এখনো পর্যন্ত বলবৎ এবং তারা এখনো পর্যন্ত পেছন থেকে কাজ করছে। সামনে আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা। হাসিনা দিল্লি থেকে যে ভাষণ অনলাইনে যুক্ত হয়েছিলেন, ওইটাকে কেন্দ্র করে যদি বা আমরা যেটা শুনি যে হাসিনা ডিসেম্বরে আসবেন, এরকম একটা বিষয়, যে আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার ফিরে আসতে চায়, সেক্ষেত্রে আপনার কি মনে হয় সবচেয়ে বড় শর্ত কি হওয়া উচিত বা কোনো সুযোগ আছে কিনা? গণতান্ত্রিক উপায়ে ফিরে আসার এই ধরনের প্রশ্ন করার কোনো সুযোগ আছে বলুন না। উনি গণতান্ত্রিক, উনি অগণতান্ত্রিক একজন মানুষ। গিয়েছে তিনি অগণতান্ত্রিক ভাবে। আসার যদি কখনো ওনার সুযোগ হয় তাহলে অগণতান্ত্রিক ভাবে আসতে হবে। গণতান্ত্রিক ভাবে আসতে গেলে ওনাকে সর্বপ্রথম ওনাকে জেলে যেতে হবে, কারণ উনি তো ওয়ারেন্টের আসামি, রাইট? উনি যদি ওইভাবে আসে, ওনাকে তো রাজনীতি করার তো সুযোগ নাই ওনার। আর উনি আসুক, এটা তো আমিও চাই। উনি আসুক, উনি আসতে পরে উনি বিচার ফেস করবেন, আদালত ফেস করবেন, এরপর ওনার ভাগ্যে যা আছে তাই হবে। আমরা অবশ্যই চাই এদেশে যিনি 24-এর মধ্যে অনেক অপরাধ ঘটিয়ে গেছে, তো তার বিচার কি হবে না? উনি মানে ওনাকে তো ধরে সেফ কাস্টডিতে রাখা হয়েছে। 5ই আগস্ট উনি এই দেশ থেকে মানে গেছেন নিজেকে বাঁচানোর জন্য, তো ওনার আনটাচড হয়ে আছে। এতগুলি অপরাধ তিনি করেছেন, গত 17 বছর শোষণ শাসন করে যা কিছু করেছেন। 5ই আগস্ট পর্যন্ত কত মানুষ হত্যাকাণ্ড হলো, এগুলির অনেকগুলি মামলা ওনার বিরুদ্ধে রয়েছে। তো উনি তো, এটা তো আমরা সবাই চাওয়া উচিত যে উনি সেগুলি ফেস করুক। ওনাকে তো এখানে আর চমৎকার ভাবে বিরোধী দলীয় নেত্রী অথবা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে ওরকম বিশাল সম্মানের সাথে তো আর কেউ গ্রহণ করবে বা করার কোনো সুযোগই নেই। তবে আমার মনে হয় উনি কখনোই এই বাংলাদেশে আসার মতো সিদ্ধান্ত নেওয়া এত বড় ভুল উনি করবে বলে আমার মনে হয় না। মানে ওনার জন্য বলি, আমরা চাই আসুক, কিন্তু উনি মনে হয় না এই ভুল কখনোই করবেন। কারণ ওনার প্রতি শুধুমাত্র আদালতে যে ওনার জন্য বসে আছে তা না। বাংলাদেশে অনেক মানুষ যাদের সন্তান মারা গেছে, যারা দীর্ঘদিনের নির্যাতিত ছিলেন, তারা মনে হয় না যে ওনাকে খুব ভালোভাবে স্বাগত জানাবে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠান ফেস দ্য পিপল জুলাইয়ে যেভাবে কাজ করছে, সেই দৃষ্টান্ত বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে কি শিক্ষা নিতে পারে? সেই দৃষ্টান্ত থেকে আপনার কি মনে হয়? জুলাই পর্যন্ত কাজ করেছে বলাটা আমি মনে করি, জুলাই পর্যন্ত না, মানে জুলাইয়ে যে কাজটা করছে, অর্থাৎ জুলাই কাজ সময়টা দেখুন, তৎকালীন সময় আমি চাই যে আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি, আমাদের এই ক্যামেরাগুলি আছে, সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের যতগুলি মিডিয়া ছিল, কোনো মিডিয়া প্রকৃতপক্ষে জুলাইয়ের পক্ষে কাজ করেনি। জুলাইয়ে যারা আন্দোলন করেছিল, যুদ্ধ করেছিল, সবাইকে তৎকালীন সময় জঙ্গি হিসেবে অভিহিত করেছিল। সারা পৃথিবীর মিডিয়ার কাছে ভুল তথ্য পাঠিয়ে কিভাবে বিভ্রান্ত করা যায় আন্দোলনকে, কিভাবে নস্যাৎ করা যায়, কিভাবে আন্তর্জাতিক শক্তি নিয়ে শেখ হাসিনা আরো ক্ষমতায় থাকতে পারে, সে ধরনের যথেষ্ট চেষ্টা করেছে। আর সবকিছু মিলিয়ে বাংলাদেশের যতগুলি মিডিয়া ছিল, তৎকালীন সময় যারা ছিল ঠিক তারা এখনো আছে। এই দুঃখ আমি কার কাছে বলি। তারা এখনো পর্যন্ত বলবৎ এবং তারা এখনো পর্যন্ত পেছন থেকে কাজ করছে। আমাদের এই দেশটাকে আবারও একটা মানে কিভাবে বিভ্রান্ত করা যায়, এই সামনের পথটা যেভাবে আমরা সবাই সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা করছি, এটাকে নস্যাৎ করবার জন্য ইতিমধ্যে মানে পাশাপাশি দাঁড়িয়ে যারা যুদ্ধ করেছে দীর্ঘদিন, তাদেরকে পর্যন্ত বিভক্ত করে ফেলছে। অলরেডি সফল তারা। সামনে আরো ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। এবং এই যারা মানে আগে শেখ হাসিনার আমলে একচেটিয়া মিডিয়াতে নিয়ন্ত্রণ করেছে, তারা এখনো আছে, তারা কিছুদিনের জন্য চুপচাপ আছে। আগামী কিছুদিনের মধ্যেই তাদের আসল চেহারা উন্মোচিত হবে। তখন এদেরকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হবে না। তারেক রহমানের সরকারকে বরং ওরাই নিয়ন্ত্রণ করবে কিছুদিন পর। দেখেন, আপনি ব্যক্তিগতভাবে জানতে চাই, এই জুলাইয়ের সময় থেকে এখন পর্যন্ত আপনি ব্যক্তিগতভাবে যে ঝুঁকি নিয়েছেন, বিশেষ করে জুলাইয়ের সময়টায়, এটা এই মানে ঝুঁকি নেওয়ার পর শেষ পর্যন্ত বা এখন পর্যন্ত আপনার প্রাপ্তিটা কি? আসলে আমার প্রাপ্তির জন্য আমি কিছু করিনি। আমি বাংলাদেশে এসেছি, আমি দীর্ঘদিন 9 বছর কানাডায় ছিলাম। সেখানে মানে গিয়েছিলাম দেশের পরিস্থিতির কারণে, বাধ্য হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে চলে আসবো কয়েকদিন পর, কিন্তু আর দেখলাম যে ফিরে আসার কোনো পরিবেশ ছিল না।
বাধ্য হয়ে সেখানে থাকতে হয়েছে। সেখানে একটা সময় আমি অ্যাডজাস্ট করে নেবার চেষ্টা করেছি। সেখানে আমার পরিবার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের একটা সামাজিক সব কি বলবো এটাকে, একটা একটা বন্ডিং তৈরি হয়েছে। সুতরাং সেখানে আমার একটা ইয়ে আছে। আর বাংলাদেশে আসার পর আমি খুব বেশি যে প্রত্যাশিত জায়গায় যেতে পেরেছি, আমার তেমন কোনো কিছু চাওয়া ছিল না। যে আমি ভেবেছিলাম স্বাধীনভাবে এই দেশে আহ গণমাধ্যম, অন্য গণমাধ্যম যেভাবে চলবে স্বাধীনভাবে, আমিও হয়তো তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবো। কিন্তু যা দেখতে পাচ্ছি যে আসলে যেসব গণমাধ্যম, আপনার মাথায় রাখতে হবে, আপনি যখন দেখবেন যে 10 জন, আপনি 10 জনের একটা একই কাজের গ্রুপের 9 জন যদি একটা পথে হাঁটে, আবার সেই পথটা যদি হয় আপনার বিপরীতে, আপনি একা যখন চলেন, তখন আপনি কতটুকু যেতে পারবেন? আমি এই একা পথটা হাঁটছি, আমি জানি না কতটুকু যেতে পারবো। তবে আমি একা পথে হাঁটতে হাঁটতে যদি ওই 9 জনের, মানে আমার যদি কোনো উপায় না থাকে, আমি যেটা হয় সাধারণত যে এই একজনও 9 জনের কাছে ঘিরে যায়, রাইট? আমি সেটা না করে আমি আবারও হয়তো আগের জায়গায় চলে যাব, তবু আমি এই 9 জনের কাছে যাব না। এটা হলো আমার ব্যক্তিগত ইথিক।